নমস্কার, শুভ সন্ধ্যা। আহ, আজকে বেশ আগে থেকেই আমাকে বন্ধুরা বলেছিলেন যে গল্প পাঠ এবং আড্ডার জন্য এখানে আসতে। যদি কোনো দর্শক এসে থাকেন, তাহলে যদি আমাকে একটু জানান যে আমাকে শুনতে পাওয়া যাচ্ছে কিংবা দেখতে পাওয়া যাচ্ছে কিনা, তাহলে খুব সুবিধা হয়। কারণ প্রযুক্তির এমন অনেক রকম সমস্যা থাকে, কখনো কখনো আমরা বুঝতে পারছি না। বন্ধুরা কেউ যদি একটিবার কোনো রকম ইঙ্গিত দিয়ে জানান যে আমাকে দেখতে পাওয়া যাচ্ছে এবং শুনতে পাওয়া যাচ্ছে কিনা, তাহলে আমি সরাসরি আজকের আলোচনায় ঢুকবো। আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এসে গেছেন, দেখা যায় শোনা যাচ্ছে তো। ওকে। প্রথম কথা হচ্ছে যে এই নেট মঞ্চ, বর্ধমান পরিযায়ী, এদের সবার কাছে আলাদা করে নতুন করে কিছু বলার নেই, কারণ এটা আমার বন্ধু বান্ধব এবং বিভিন্ন চেনা জানা লোকজনের সূত্রেই তৈরি হওয়া একটা প্ল্যাটফর্ম। আগামী দিনে বিনোদন এবং আমাদের নিজেদের গল্প বলা, আমাদের কথা, আমাদের চিন্তা ভাবনা যেভাবে ছড়িয়ে যাবে, সেভাবে সামগ্রিকভাবে আমাদের আগামীর ভবিষ্যতের একটা দিশা হয়তো এই নেটমঞ্চ দেখিয়ে দিচ্ছে। কারণ প্রত্যেকের মধ্যে আমরা জানি যে অজস্র রকমের নতুন নতুন কাজকর্ম, নতুন নতুন প্রতিভা থাকে, যারা বিভিন্ন সময় সুযোগ বা প্রকৃত মাধ্যম না পেলেও এইভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া। শিল্প তো তাই, যে কোনো শিল্প মানুষের কাছে যত পৌঁছে যাবে সেভাবেই তার সার্থকতা। বন্ধুরা এখানে এসছি, এখানে বলা হয়েছে গল্প এবং আড্ডা দুটোই, তা গল্পও বলবো এবং আড্ডাও দেবো। সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, চারপাশের দুর্যোগ, চারপাশের বিপর্যয়, মানুষের ভালোগুলোর সবকটার যেন একেবারে মুছে ফেলতে দেখছি আমরা, এবং সবকিছুর মধ্যে রোজ দেখতে পাচ্ছি নতুন 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 সমস্যা আমাদের জর্জরিত করছে। তার মধ্যে দাঁড়িয়েও আমরা জানি ধ্বংসস্তূপের মধ্যে থেকেও আলো খুঁজে নেওয়া, একটা ভেঙে যাওয়া ইমারত থেকে যদি নতুন পাখির পালক খুঁজে পাওয়া যায় তার চেষ্টাই আমরা করি। তাই ধ্বংসের মুখে দাঁড়িয়েও এই জয়গান গাওয়ার মতোই হয়তো কিছুটা চেষ্টা করছি আপনাদের এখানে আসার জন্য। সমস্যা একটা হয়েছে, সেটা হচ্ছে ওদের যে আমি বলেই রাখি যে নেট মঞ্চের যে ফ্রেম, সেই ফ্রেমটাকে আমি এখানে কোনো একটা প্রযুক্তিগত কারণে আনতে পারিনি। তো সেটা ছাড়াই আমি এখানে চেষ্টা করছি বলার। তো এখানে বন্ধুরা অনেকে কথা বলছেন দেখছি, তারা এসে কেউ যদি কিছু বলেন তাদের সঙ্গে আড্ডাও দেওয়া যাবে, সবই ঠিক আছে। প্রথমেই যেটা বলি যে এই দীর্ঘকাল আমরা যে কোয়ারেন্টাইন, লকডাউন, এই টার্মগুলোর সাথে যেভাবে পরিচিত হয়ে দিন কাটাচ্ছি, তার মাঝে গতকালের এই আমফানের বিপর্যয় যেভাবে আমাদের বিধ্বস্ত করেছে, যেভাবে চেনা শহর, শহরতলি, উপকূলবর্তী এলাকা, বিভিন্ন জায়গায় মানুষের যোগাযোগ, ঘরবাড়ি সব বিচ্ছিন্ন, সেটা নিয়ে আমাদের সবার আগে তাদের প্রতি বুকের ভিতর থেকে জমে থাকা একরাশ কষ্ট ছাড়া আর কিছু দেওয়ার থাকে না। সেখানে আজকে গল্প শুনতে আসা এবং গল্প শোনাতে পারার মতন বিলাসিতাই বলবো আমরা করতে পারছি, মানে আমরা কোথাও গিয়ে প্রিভিলেজড আজকে। তাই একদম শুরুতেই সেই মানুষগুলোর জন্য, বিপর্যস্ত মানুষের জন্য, আমাদের সবকটা মানুষের প্রতি কিছুক্ষণের জন্য আমাদের তরফ থেকে একবার করে আমরা যদি ভাবি যে এই দিনগুলো আমাদের কাছে যে কোনো দিন আসতে পারে, এই দিনগুলো আমাদের কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা ছাড়া বোধহয় কিছু নয়। কালকে কলকাতার বিধ্বংসী ঝড়ে বহুতলে থাকা অনেক মানুষের ইমারতে যখন হাওয়ার শনশন শব্দ শোনা যাচ্ছে, তারা বুঝতে পেরেছে যে আসলে মৃত্যুকে কত কাছ থেকে দেখতে পাওয়া যায়। এসবের মাঝেও গল্প বেঁচে থাকে, এসবের মাঝেও বেঁচে থাকে সৃষ্টি, এসবের মাঝেও আমরা বিশ্বাস করি সেই অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের মতন যুদ্ধ থেমে যাবে একদিন, এবং যুদ্ধ থেমে যাওয়ার পর বাড়ি ফিরতে চাওয়া এক সেনানী তার ট্রেঞ্চ থেকে বাইরে বেরিয়ে এসে অদ্ভুত প্রজাপতিটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। সেরকমই কিছু গল্প নিয়ে এসেছি। গল্প বলতে বিভিন্ন গল্প পাঠ তো আমরা করেই থাকি, তা এখানে আমি একটু ভিন্ন রসের, ভিন্ন ধারার আপনাদের সঙ্গে ভাগ করে নেব গল্প। আহ, আমার কাছে আমার নিজের গত বইমেলায় প্রকাশিত, কলকাতা বইমেলায় চলার পথে খড়কুটো বইটি রয়েছে, ধানসিঁড়ি থেকে প্রকাশিত। সেখানেরই একটি দুটি অংশ, একটি দুটি পাঠ আপনাদের সামনে করছি। আপনারা তার মধ্যে অংশ নেবেন, আপনারা নিজেদের কথা জানাবেন, নিজেদের অভিজ্ঞতা বলবেন। সেভাবেই আশা করি আপনাদের সঙ্গে আরো গল্প জমে উঠবে। চারপাশে আসলে এত দুঃখ, এত কষ্ট, এত প্রতিদিনকার সমস্যা, সেখানে একটু আশার কথা
কিছুটা ভালো লাগার কথা, কিছুটা স্বপ্নের কথা, কিছুটা স্বপ্ন তৈরি করার কথা। যেভাবে স্বপ্ন তৈরি হয় সেরকম একটি গল্প দিয়ে আমি আপনাদের সঙ্গে সময়টুকুনি ভাগ করছি। সিনেমা তো সবাই দেখি আমরা, সিনেমা দেখতে যাই না এরকম লোক বোধহয় নেই। এখন হল বন্ধ, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম গুলো নতুন করে কাজ পাচ্ছে, নেটফ্লিক্স, অ্যামাজন, ইউটিউব, হইচই, এক গাদা প্ল্যাটফর্ম কত কি আছে। সেখানে সিনেমা তৈরির একটা পিছনের গল্প থাকে। যারা জানেন তারা জানেন, প্রডিউসারের গল্প, প্রযোজকদের গল্প, ফিল্মের হিরো হিরোইন, স্টান্টম্যান, একাধিক টেকনিশিয়ানস, তাদের নিয়ে সব থেকে জরুরি যে মানুষটি মানে প্রডিউসার, যিনি সিনেমা তৈরি করার টাকা দেন, যিনি বাণিজ্য করতে আসছেন, তেমনই একজন মানুষের গল্প আপনাদের সামনে আজকে বলবো। একাধিক মানুষের কথা, প্রডিউসারদের গল্প, বিভিন্ন ছড়ানো ছেটানো কলকাতার একাল সেকাল বিভিন্ন সময়ের মানুষদের মুখ থেকে শোনা, ফিল্মের সাথে যুক্ত মানুষদের সঙ্গে সংগ্রহ করে নেওয়া এরকমই একটা গল্প সম্ভার আপনাদের সামনে তুলছি। আপনারা নিজেদের অভিজ্ঞতা, নিজেদের ভালো লাগা শেয়ার করে নেবেন। টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে কোনো এক সন্ধে নামার মুখে আচমকা গিয়ে দাঁড়াবেন। চায়ের দোকান আলো আধার মিশে যখন আড্ডাগুলোকে আরো ঘন করে তুলছে, উদাসীন মুখ করে শোনার চেষ্টা করলে দেখবেন সেখানে অনেক প্রেম, বিচ্ছেদ, ষড়যন্ত্রের গল্প। হ্যাঁ, সিনেমা বানাচ্ছে ওরা। টেকনিশিয়ানস ইন্দ্রপুরী ফেরত, এরা কেউ থার্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কেউ বা মেগা সিরিয়ালের প্রোগ্রামার। বাজেট হয়ে গেছে, কাস্টিং লিস্ট তৈরি, লোকেশন ঠিক, কি ক্যামেরায় কাজ হবে তাও ঠিক। এখন দরকার একজন প্রডিউসারের। প্রতিদিনের তৈরি হওয়া অজস্র সিনেমা ফিটাস অবস্থাতেই শেষ হয়ে যায় টাকার অভাবে। প্রযোজক শুধু টাকাই দেন না, সঙ্গে আরো অনেক কিছু দেন, যেটা সারা ছবি জুড়ে অদৃশ্য থেকে যায়, শুধু ইউনিটের লোকেরাই বোঝে। পাতি বাংলায় যাকে বাঁশ বলে, বলছিলেন দীর্ঘদিনের প্রোডাকশন কন্ট্রোলার। হলিউড থেকে বোম্বে, টালিগঞ্জের সেকালেকাল, প্রযোজকদের নিয়ে গল্পের শেষ নেই। হালফিলের বাংলা ছবির ডিরেক্টর, ছবি তৈরির আগে সিনপসিস, স্ক্রিপ্ট এসব রেডি করে প্রডিউসারের কাছে যাবেন। বেশ কিছুদিন আগে থেকে শুরু হয় প্রডিউসারের পছন্দ কি অপছন্দ কি সেগুলো জানার চেষ্টা। ব্রেকফাস্টে কি খান, কোন গাড়ি চড়েন, নায়কের গোপ দেখতে ভালোবাসেন কিনা, ঈশ্বরে বিশ্বাসী কিনা, বিশ্বাসী হলে সন্তোষী মা নাকি বাউলদের দেহতত্ত্ব, সবটুকু। এরপর শুরু স্ক্রিপ্টের অপারেশন। প্রযোজকের পছন্দের নীল জামা পরে নায়ক নায়িকার সঙ্গে রোমান্স করে, পছন্দের রেস্তোরাঁয় খেতে যায়। উল্টো দিকে ভিলেনের বাড়িতে থাকে প্রযোজকের অপছন্দের কুকুর, ভিলেনের নাম হয় প্রযোজকের সঙ্গে আইনি লড়াই লড়ছে যে কোম্পানি, তার মালিকের নাম। স্ক্রিপ্ট পড়ার সময় একটু বেশি জোরেই পড়া হয় সেগুলো। এর থেকেও মজার ঘটনা শোনা যায় আরেকজন নির্দেশকের মিটিং এ। স্ক্রিপ্টের সঙ্গে নির্দেশক একটা ক্যাসেট নিয়ে যান। সিন রয়েছে, নায়ক ঘোড়ায় চড়ে যাবে, সিডি প্লেয়ারে বাজে চিহি, তারপর টাকাটাক টাকাটাক টাকাটাক, নায়িকা একা বাড়িতে, ভয়ের সিন, ভিরানা বা বিশালবাদের সাউন্ড ট্র্যাক বেজে ওঠে। সিনেমা বেচা নিয়ে ব্যস্ত প্রযোজক যদি বলেন और एक बेड सीन डाल दीजिए, তখন রগে কোনো পর্নোগ্রাফির উদাহরণ দিয়ে প্রডিউসার বস করান। শুধু এই সময় নয়, প্রডিউসার হতে পারে এরকম একটা লোক পেলেই তার মেয়েকে হিরোইন, ছেলেকে ফুটবল ম্যাচে ডিফেন্ডারদের আগে থেকে বুঝিয়ে বুঝিয়ে গোল করে নেওয়া, এসব হয়েই আছে। রাধেশ্যাম ঝুনঝুনওয়ালা নামটা শুনে অনেক কিছু মনে হলেও ভদ্রলোকের অন্যতম পরিচয় হলো ঋত্বিক ঘটক পরিচালিত সুবর্ণরেখা ছবির প্রযোজক এবং কাহিনীকার। ঋত্বিক ঘটককে তিনি ছবি বানানোর শর্তই দিয়েছিলেন কাহিনীতে ঝুনঝুনওয়ালার নাম রাখতে হবে। পরবর্তীতে ঋত্বিকের নামও তার সঙ্গে রয়েছে। কুরোসাওয়া 1942 সালে অল ইজ কোয়েট বলে একটি ছবির কথা ভেবে স্ক্রিপ্ট লিখে ফেলেন এবং সেই লেখা নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়। প্রডিউসার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে আচমকা পিছু হটেন, ছবিটি আর বানানো হয়নি। কলকাতার নির্দেশক আচমকা ঠিক করলেন ভূতের ছবি করবেন। বাংলার জল হয় বিদেশি ভূতের আদল, প্রডিউসার রাজি। নায়িকা কেন্দ্রিক গল্প, ডিরেক্টর অনেক কাঠখড় পুড়িয়ে নিজের বান্ধবীকে নায়িকা করে ফেললেন। প্রডিউসার বুড়ো, বাড়তি কোনো চাপ নেই। ঠিক হলো দিন পাঁচেকে রেইকিতে যাওয়া হবে। যারা আছেন তাদের বলে দিই, রেইকি হচ্ছে একটা ফিল্মের সঙ্গে জড়িত টার্ম। মানে শুটিং শুরু হওয়ার আগে যেখানে যেখানে শুট করা যেতে পারে, ধরুন ট্রেনের দৃশ্য কোথায়, জঙ্গলের দৃশ্য কোথায়, নদী কোথায় রয়েছে, কিভাবে এখান থেকে একটা রোমান্টিক দৃশ্য করা যায়, তার আগে এরা এটা নিজেরা নিজেদের মতন সার্ভে করেন। একে আমরা রেইকি বলে থাকি। ডিরেক্টর যার পর নাই আনন্দে, বিদেশি মদ ছাড়া পার্টিতে কিছুই থাকছে না। রেকিতে যাওয়া হলো। ফিরে আসার পর উৎসাহী সবাই ডিরেক্টরের চোখ মুখ দেখে অবাক। রেকিতে গিয়ে বুড়ো প্রডিউসার হবু নায়িকা এক ঘরে নাকি থেকেছে।
নায়িকার অভিনয়ের ইচ্ছে আর ডিরেক্টরের প্রতি প্রেম কাট টু কাট। বুড়ো প্রডিউসারের কোম্পানিতে সে এখন রিসেপশনিস্ট। সময়ের সঙ্গে আরো উন্নতি করেছে নিশ্চয়ই। এখনো পুরনো স্ক্রিপ্ট নিয়ে ঘুরে বেড়ানো সেই ডিরেক্টর তার আর খোঁজ রাখেনি। এরকমই গল্পের অন্যদিকও আছে। যাত্রা নিয়ে মেতেছিলেন ভদ্রলোক, সেখানেই প্রযোজনা করতেন। মেগা সিরিয়ালে অভিনয় করা যাত্রার পোস্টার লেখা দুষ্টু মিষ্টি স্বপ্নসুন্দরী নায়িকা দাপিয়ে অভিনয় করছে গ্রাম বাংলায়। মেয়েটির উদ্যম আর অভিনয় এই প্রডিউসারের ভালো লেগে গেল। ঠিক করলেন ছবি বানাবেন। মেয়েটি হিরোইন, বড় বাজেটের ছবি, প্রডিউসারের আনন্দ, নতুন জগতে পা দেওয়ার, একই সঙ্গে টেনশনও, এতগুলো টাকা লগ্নি করছেন। তবুও কোথাও গিয়ে এই অভিনেত্রীর জন্য কিছু করতে পারছেন ভেবেই নিজের ভালো লাগছিল। শুটিং এর দিন এগিয়ে আসছে, আচমকাই পুলিশ। নবাগত নায়িকার প্রযোজকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। কিছু প্রমাণ করা বা না করাটাও সময় সাপেক্ষ। ভেঙে পড়া প্রযোজককে আরো অবাক করে নবাগত নায়িকা এবং সঙ্গে ডিরেক্টর ভদ্রলোক মোটা টাকার বিনিময়ে অভিযোগ তুলে নেবার কথা জানায়। এই ভদ্রলোক সাহস করে আর কখনো জীবনে সিনেমা বানাতে যান। ৯-এর দশক মানে ৯০-এর দশকের যদি বাংলা ছবির দিকে আপনারা তাকান, বাংলা সিনেমার দিকে তাকান, দেখতে পাবেন তখন প্রডিউসারদের সুবিধা ছিল ডিরেক্টররা একটা ছবির বাজেটেই ২-৩টে ছবি বানিয়ে ফেলতেন। কিরকম? ৩টে ছবি, স্ক্রিপ্ট, শর্ট ডিভিশন সব রেডি। একটা ছবিতে নায়ক মাস্তান, অন্যটায় পাগল, আর একটায় গায়ক। মাস্তান নায়কের যে বাবা, সে অন্যটায় পাগলের ডাক্তার, আর একটায় গানের মাস্টারমশাই। একটিতে নায়িকা বড়লোক বাড়ির মেয়ে, অন্যটায় পাগলখানার নার্স, আর একটা দারুণ গান গাইলেও বাড়ি থেকে বিদেশে কর্মরত পাত্রের সঙ্গে বিয়ে দিতে নাছোড়বান্দা। মোট কথা অভিনেতা অভিনেত্রীরা ঘুরে ফিরে প্রায় একই। বাকি ইউনিটও এক। শুটিং ফ্লোরে কল টাইম দেওয়া হলো। মস্তান নায়ক মারপিটের সিন সেরেই মেকআপ নিয়ে দাড়ি গোপালা পাগল, নিজের বউকে আর চিনতে পারে না। ঘন্টাখানেক বাদেই গান গেয়ে নায়িকার বাবার অপমানের জবাব দেয় অন্য ছবির গল্পে। প্রডিউসারের খরচ হলো একদিনের শুটিং এর হিসেবে, কিন্তু একসঙ্গে কাজ চলতে লাগলো ৩-৩টে ছবি। ছবির প্রডিউসার আচমকা আউটডোর লোকেশনে হাজির। ডিরেক্টর খুব একটা খুশি নয়। আসার পর থেকেই নায়িকাকে নিয়ে ভিড়েছে প্রডিউসার। নায়িকাকে নিয়ে এই কদিন ডিরেক্টর আর নায়কের মধ্যে দুটি পাতা একটি কুড়ি চলেছে। দুজনেরই দাবি সে ছাড়া আর সব ছেলে থেকে সাবধান। এরপর প্রডিউসার এসে যাওয়ায় ডিরেক্টর আর নায়কের মধ্যে এক অদৃশ্য আতাত তৈরি হয়ে গেল। ডিরেক্টর বলে লোকটা চোখ দেখেই মনে হয় সুবিধের না। আবার নায়ক এখন ডিরেক্টরের সঙ্গে নায়িকাকে দেখলে বেশি চাপ নেয় না। আসল হয়তো ওই প্রডিউসারটাই। যা হওয়ার তাই হলো। সন্ধ্যাবেলায় প্রডিউসারের ঘরে ডাক পড়লো নায়িকার। ডিরেক্টর আর নায়ক একসঙ্গে বসে তাল ঠুকছে, নায়িকাও চাপা টেনশনে। নামি প্রডিউসার, ক্ষমতাবান, কেরিয়ার শুরুর দিকে সব নায়িকাকেই নাকি এসব করতে হয়। ভাবতে ভাবতে প্রডিউসারের ঘরে ঢুকলো নায়িকা। অনেকগুলো চকলেট দিলেন ভদ্রলোক, একটা খুব ভালো শোপিস। অডিশনের দিনের গল্প বললেন। বললেন নায়িকা হিসেবে তাকে পছন্দ হওয়ার কারণ অভিনয়ের পাশাপাশি অনেকটা প্রডিউসারের মেয়ের মতোই তাকে দেখতে। আজ সেই মেয়েটির জন্মদিন। ১ বছর আগে মেয়েটি হায়দ্রাবাদে গাড়ির ধাক্কায় মারা গেছিল। প্রডিউসার ডিরেক্টরকে ছবি বানানোর পূর্ণ স্বাধীনতা দিলেন, শুধু একটাই শর্ত, সঙ্গে আনা অভিনেত্রীকে বড় রোল দিতে হবে। আর এমন কি দাবি? ঠিক হলো চরিত্র, কিন্তু এই অভিনেত্রী অভিনয় ছাড়া বাকি সবকিছুই হয়তো পারেন। আলাদা করে ডেকে ডিরেক্টর প্রডিউসারকে বললেন একে দিয়ে হওয়ার নয়। অনেক রকম ভাবে অনেক কিছু বোঝানোর পর প্রডিউসার ভদ্রলোক বলেই ফেললেন তিনি সামান্য কর্মচারী মাত্র। ভদ্র মহিলাই আসলে সব টাকা দিয়েছেন। শুধুমাত্র প্রডিউসারের দাপট দেখিয়ে তিনি অভিনয়ের সুযোগ নিচ্ছেন এই কথা শুনতে চান না বলে এই কর্মচারীকে প্রডিউসার সাজিয়েছেন। করুণাময়ীর বাসিন্দা। প্রডিউসার ভদ্রলোকের অনেকগুলো বিজনেস। পোষা কুকুরও বিদেশ সফরে যায়। একমাত্র ছেলেকে নিয়ে চিন্তায়। ছেলের কাজে মতিগতি নেই, কিছুই লাগে না, শুধু হিরো হতে চায়। বাস্তবে হলো না, সিনেমাই হোক। ছেলেকে হিরো করে কাজ শুরু হলো। অভিনয়টাও মোটের ওপর চেষ্টা করছে ছেলেটা। বাবার মুখে হাসি, লোকেশন ঠিক হয়েছে পাহাড়। শুটিং এর শেষ দিন, স্টান্টম্যান ছাড়াই একটা দৃশ্য করতে গিয়ে পা হড়কালো নায়ক। অনেকটা নিচে গভীর খাদ আর জমাট অন্ধকার, খুঁজে পাওয়া যায়নি আর। প্রডিউসার ভদ্রলোক এখনো মাঝে মাঝে অডিশনে ডাকেন নায়কের চরিত্রের জন্য। হয়তো খাদের ভেতরে হারিয়ে যাওয়া ছেলে বেঁচে আছে, হয়তো অভিনয়ের নেশে আবার ফিরে আসবে। কিছু কিছু টেকনিশিয়ানস আছে যারা অনেক বছর ধরে কাজ করছেন। উত্তম কুমার কোথায় টিফিন করতেন, সত্যজিৎ রায় একা একা কোথায় ভাবতেন, এরকম অনেক কিছু স্টুডিও পাড়ায় গেলে তারা গাইডের মতো ঘুরে ঘুরে দেখান। এদেরই একজন তার কাঁধের ঝোলা ব্যাগে একটা মলিন হয়ে যাওয়া ফাইল রাখেন। ফাইলের ভেতরে গল্প আর কাস্টিং। আজ থেকে ৩০ বছর আগে ভাবা নায়ক এখন আর নেই। অনেকগুলো নায়ক বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে। আজও এই ভদ্রলোক প্রডিউসার পাননি। আজও কোনো প্রডিউসারের খোঁজ পেলে গল্প শোনানোর জন্য সময় চান। বেশিরভাগই শোনে না। যারা শোনে খানিক পরই কাজ আছে বলে ভদ্রলোককে চা খাইয়ে বিদায় দেন। আবার একটা দিনের অপেক্ষায় অলিগলি পার হয়ে নিজের এক চিলতে বাড়ির দিকে গোন ফাইল বগলের বৃদ্ধ টেকনিশিয়ান। আলতো ঘুমে স্বপ্ন দেখেন পুরনো হয়ে যাওয়া মোবাইল ফোন আসবে প্রডিউসারের, ছবির কাজ শুরু হবে।
মোটাসোটা গোলগাল টাকমাথা প্রডিউসার, খুব মদ খান আর হাসেন, আড়ালে সবাই পাগল বলে। বেশ কয়েক বছর আগে একটি ছবি বানাতে গিয়ে আর শেষ হয়নি। ছবির মাঝামাঝি অবস্থায় জুনিয়র আর্টিস্টের রক্তবমি, নানান টেস্টের পর ক্যান্সার ধরা পড়লো। কঠিন পর্যায়ে, প্রচুর টাকার দরকার। ছোট রোল তার বিকল্প খোঁজার চেষ্টা শুরু হলো। আচমকা এই প্রডিউসার এই কদিনে সবার পেমেন্ট মিটিয়ে দিয়ে ঘোষণা করলেন ছবির জন্য রাখা বাকি টাকা দিয়ে ওই জুনিয়র আর্টিস্টের চিকিৎসা হবে। সবাই অবাক, কেউ বিশেষ কিছু বলতেও পারলো না। জুনিয়র আর্টিস্ট সুস্থ হয়ে ফিরলেন। মোটা সোটা ওই প্রডিউসার এখনো বলেন, জীবনে এর থেকে ভালো সিনেমা আর বানাতে পারবো না। এরকমের টুকরো টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকা ফিল্মের পিছনের গল্প, কিছু কিছু ক্ষেত্রে পরিচয় সরাসরি দেওয়া যায় না বলে তাদের মুখ থেকে শোনা গল্পগুলোকে এইভাবে পরিবেশন করেছি। আমরা সবাই ছবিটা দেখি, ছবি তৈরি হওয়ার আগের রক্তঘামের গল্প জানি না। আমরা জানি না অনেকটা যেভাবে শাহরুখ খান আপনাদেরই একটা বিজ্ঞাপনে বলেন যে কতগুলো রাত আমি জেগেছিলাম, কতগুলো দিন আমি জেগেছিলাম, কতভাবে নিজেকে সাবাসী দিয়েছি, কতভাবে নিজেকে নিজের ভুল ধরেই দিয়েছি। সেটা না হলে বোধহয় ওই রূপলী পর্দার হিরো হওয়ার পর এত হাততালি কুড়োনো যায় না। জীবনটা আমাদের সবারই হয়তো সেরকম। ফিল্মে তো তাও রিটেক থাকে, জীবনে কোনো রিটেক থাকে না। সুতরাং হিরো সবাই যদি হয়ে যায় তাহলে আর হাততালি দেওয়ার জন্য কে থাকবে? আমরা কেউ কেউ হাততালি দেওয়ার জন্য থেকে যাই যারা নায়ক হয়, কারণ ওই কথাটা তো বড়ই সত্যি, আমরাও বলে থাকি, সে দেশ বড় দুর্ভাগা যে দেশে বীরের প্রয়োজন হয়। আমরা বীরভোগ্যা বসুন্ধরা যতই বলে থাকি, আমরা বিশ্বাস করি আসলে আমরা সবাই এক হব, একসাথে থাকবো, একজোট হতে পারলে বোধহয় তার থেকে বড় বীর হওয়া আর কিছু থাকে না। এই সময় সোশ্যাল ডিস্টেন্সিং এর সময় যতই হোক, মনের দিক থেকে কাছাকাছি থাকার ক্ষেত্রে আমাদের মধ্যে হয়তো যোগাযোগ আরো দৃঢ় হবে, এবং সেই দৃঢ়তা দিয়েই আমরা যতই ঝড় আসুক, যতই আমাদের তছনছ করে দিয়ে যাক, তার মধ্যে থেকেও যেভাবে ওই বারবার কেটে ফেললেও ওখান থেকে চারাগাছ জন্মায়, বারবার কেটে ফেললেও আমার কেটে ফেলা মাথার উপর, গলার উপর যেভাবে মাথা জন্মাবে, ঠিক সেভাবেই হয়তো স্বপ্ন দেখতে পারি। এই সিনেমা দেখা তৈরি তো আসলে স্বপ্ন, সিনেমা গল্প বলা স্বপ্ন, সিনেমা যারা বানায় তারা স্বপ্ন দেখেই বানায়, যারা গল্প লেখে তারাও একটা স্বপ্ন লেখে। প্রতিটা শব্দের পিছনে তার একটা করে সৃষ্টি থাকে, তার আসলে একটা করে জন্ম দেওয়া থাকে, সন্তানের জন্মের মতোই সেই জন্ম দেওয়া। তার মধ্যে দিয়েই গড়ে ওঠে বাকিদের পড়া, আস্তে আস্তে থেকে যাওয়া একটা বই, কোথাও একটা শব্দ, একটা সিনেমা থেকে যায়, মানুষটা থাকে না কিন্তু থেকে যায় সেভাবেই। সেরকমই আরো একটি আপনাদের আগের গল্পের পর অন্যরকম একটি ভালো আরো লাগতে পারে সেই রকম একটি বলার চেষ্টা করছি। সেই গল্পটা আপনারা যদি শোনেন তাহলে আপনাদের জীবনের প্রত্যেকের অভিজ্ঞতা, প্রত্যেকের নিজেদের ঘটে যাওয়া জীবনে এই অভিজ্ঞতা সবাইকেই পার করতে হয়েছে। সেটা হচ্ছে যে ট্রেনের গল্প। আমরা তো বহুদিন ট্রেনের শব্দ সেভাবে শুনি না, ট্রেনে চড়া তো হয়ই না। তা ট্রেনের টিটিদের গল্প আপনারা সবাই জানেন, নিত্যযাত্রী যারা তারা তো জানেনই, অনেকেই জানি আমরা নিত্যযাত্রায় যেভাবে বাড়ি থেকে যান এবং ফেরেন, তাতে একটা বড় অংশের লোকজন তাদের ছেলেরা ছুটির দিন ছাড়া বাবাকে দেখেনি, মাকে দেখেনি, এরকম দিন অনেক আছে। দুর্গাপুর থেকে আমি জানি বিধানে একজন ভদ্রলোক আসেন কলকাতায়, তিনি দাড়ি কাটার সরঞ্জাম, স্নান টান করা সব ট্রেনেই প্রায় সেরে নেন। তো এরকম একটা জীবন চলছে। মানে এয়ার ইন্ডিয়া একবার বিজ্ঞাপন, আমাদের ভারতীয় রেল একবার বিজ্ঞাপন দিয়েছিল যে ইন্ডিয়ান রেল একদিনে যে পরিমাণ যাত্রী বহন করে, সারা বছর ধরে এয়ার ইন্ডিয়া সেই পরিমাণ যাত্রী বহন করে। তো সেই ট্রেনকে নিয়ে অজস্র গল্প ছড়িয়ে আছে। আমি আপনাদের যে গল্পটা বলবো সেই গল্পটা হচ্ছে বিনা টিকিটের গল্প। আমি লিখেছিলাম এটাও বিভিন্ন মানুষের সাথে কথা বলে, ট্রেনের টিকিট চেকার ছিলেন এরকম মানুষের সাথে কথা বলে, কিছু পুরনো বিখ্যাত বিদ্বজনদের তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতাকে সংগ্রহ করে টিটিদের নিয়ে গল্প। টিটিদের থেকে নিয়ে বলার চেয়ে ভালো হচ্ছে বিনা টিকিটের গল্প, অর্থাৎ যারা টিটি থেকে পালায়, যে ওই হাইড অ্যান্ড সিক চলে টিটি এবং আরোহীর মধ্যে, সেই গল্প নিয়ে একটু বলার একটা চেষ্টা করছি। সেটা আপনারা প্রত্যেকে জীবনের সাথে রিলেট করবেন। কয়েকজন বন্ধু মিলে নিছক বেরিয়ে পড়েছিল টিকিট না কেটে স্টেশনে বেড়াতে। অতি উৎসাহী এই বন্ধুদের ধরা পড়তে হলো দমদম স্টেশনে। জাদ্রেল টিকিট চেকার, কোনোভাবেই রেহাই নেই। গুনে গুনে অনেকগুলো টাকা ফাইন দেওয়ার পর একে অপরকে দোষারোপ করতে করতে যখন প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে, গেটের সামনে আবার একজন টিকিট চাইল। এবার ছেলেরা রণংদেহী, আগেই তো একজন নিল, আপনাদের কোনো নিয়ম নেই নাকি? এসবের মাঝেই জানা গেল একটু আগে টিকিট চেকার যিনি ছিলেন তিনি রেলের কর্মীই নন। কালো কোট আর অভিনয় দক্ষতায় সবাইকে বোকা বানিয়ে দিয়ে গেছেন। আসল চেকার বললেন, চোরের উপর বাটপাড়ি একেই বলে।
বেশ কিছুদিন পর সেদিনের একটি ছেলে বান্ধবীকে নিয়ে ময়দানে বসে থাকার সময় আবার এসে পুলিশের লোক বলে পরিচয় দিয়ে পয়সা নিতে এসেছিল সেদিনের সেই টিকিট চেকারি। ভারতীয় রেল একবার বিজ্ঞাপন দিয়েছিল, এয়ার ইন্ডিয়া সারা বছরে যে পরিমাণ যাত্রী নিয়ে যায় রেল একদিনে তা করে। রেলকে ঘিরে অজস্র গল্প, আর টিকিট চেকার বনাম টিকিট না কাটা যাত্রী এক অন্তহীন লুকোচুরি খেলা। বিভিন্ন সময়ে দেশ বিদেশের ট্রেনে চেকার বনাম যাত্রীকে নিয়ে আশ্চর্য সব গল্প। বিকেলের ট্রেন, সান্ধ্য খবরের কাগজ আর আড্ডা, পাড়ার কিচ্ছা থেকে প্যারিস কিছুই বাদ যায় না। নিয়মিত টিকিট চেকার লোকাল ট্রেনে আসে না, এলে আবার দল বেঁধে সঙ্গে পুলিশও থাকে। হকারের ডাক, ভিখিরির আসা যাওয়া আর বক্স বাজিয়ে গানের মাঝেই টিকিট চেকার এসেছে মুহূর্তে খবর হয়ে যায় ট্রেন জুড়ে। দরজার কাছে ঝুলছিল একজন, জামা কাপড় আর চোখ মুখ দেখে বোঝা যায় অবস্থা সচ্ছল নয়। টিকিট চেকার যে আসছে সেদিকে বিশেষ ভ্রুক্ষেপ নেই। চেকার হিসেবেই বার দুয়ের টিকিট চেয়েও কোনো সাড়া পান না। আচমকাই লোকটি চেকারের সামনে হাত জোর করে বসে পড়ল। লোকটির মেয়ের বিয়ে, কোনো রকমে বিয়ে দিতে হচ্ছে। টিকিট না কাটার কারণ শুধুমাত্র সেটাই। এরপর থেকে আর কখনো এরকম ভুল হবে না বলেও জানান তিনি। টিকিট চেকার বিশেষ ঝামেলা না করে খানিক ধমক দিয়ে লোকটিকে ছেড়ে দেবেন কিনা ভাবতে ভাবতে খানিক দূরে দরজার সামনে বসে থাকা আর একজনের টিকিট দেখতে চাইলেন। আগের লোকটি এবার রেড়ে করে উঠলেন, আরে সাহেব করছেন কি, ওই তো আমার জামাই। রবি ঠাকুরের জীবনেও ট্রেনের গল্প ছিল। সরাসরি টিকিট চেকারের সঙ্গে গল্পটি আমরা পাই জীবন স্মৃতিতে। দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ট্রেনে চলেছেন বালক কবি। তখনও 12 বছর হয়নি, তাই হাফ টিকিটেই আরোহী তিনি। টিকিট চেকার কিছুতেই বিশ্বাস করতে চান না ওনার বয়স 12 পেরোয়নি। সঙ্গে বয়সের কোনো প্রমাণও নেই। চেকার বললেন পুরো ভাড়াই লাগবে। যথেষ্ট বিরক্ত দেবেন্দ্রনাথ একটা বড় নোট দিলেন চেকারকে। চেকার বাড়তি ভাড়াটুকু দিয়ে বাকি টাকা ফেরত দিতে গেলে দেবেন্দ্রনাথ তা জানলা দিয়ে বাইরে ফেলে দেন। সামান্য কয়েকটা টাকা বেশি ভাড়া দিতে হবে তাই নাকি রবীন্দ্রনাথের বয়স কমিয়ে বলছেন, এটা দেবেন্দ্রনাথের আত্মসম্মানে লেগেছিল। এই ঘটনার পর উপস্থিত টিকিট চেকারও যথেষ্ট লজ্জিত হয়েছিলেন। এই বয়স সংক্রান্ত মজার একটি গল্প সেকালের হেরম্বচন্দ্র মৈত্রের সঙ্গেও ঘটেছিল। নাতিকে নিয়ে তিনি ট্রেনে বেরিয়েছেন। রাতের ট্রেন, ঘড়ির কাঁটায় ঠিক 12টা। ট্রেনের তুলিতে সবাই প্রায় গভীর ঘুমে। আচমকা গাড়ি থেমে গেল। হেরম্বচন্দ্র ট্রেনে গাড়ি থামিয়েছেন কি হয়েছে ভেবে সবাই যখন ব্যস্ত, হেরম্বচন্দ্র জানান 12টা বাজার সঙ্গে সঙ্গে তার নাতির 12 বছর পূর্ণ হয়েছে, আর তাই তিনি টিকিট চেকারকে যথাযথ ভাড়া দিয়ে দিতে চান। টিকিট চেকারের হাত থেকে বাঁচতে অভিনব ঘটনা ঘটেছিল এক ছাত্র। সঙ্গে টিকিট নেই, ছাত্র পরিচিতি পত্রটুকুও নেই। টিটি ক্রমশ এগিয়ে আসছে, পাশে বসা বন্ধুর সঙ্গেও টিকিট নেই। স্কুল কলেজের নাটক কাজে লেগে গেল। বন্ধুটি দুরারোগ্য রোগে আক্রান্ত, চিকিৎসার জন্য অর্থ সাহায্য চাই। বাকি যাত্রীদের কাছে ঘুরে ঘুরে টাকা তুলতে তুলতে চেকার এসে গেলে ছেলেটি চেকারকেও বলল, স্যার যদি একটু সাহায্য করেন। সেদিন বেশ নিরাপদেই তারপর তারা বাকি ট্রেনটুকু ঘুরেছিল। শিয়ালদা থেকে মালদা অনেকটা রাস্তা, বাড়ি ফিরতেই হবে। এদিকে টিকিট কাটার সময় নেই, টিকিট কাটতে গেলে ট্রেন বেরিয়ে যাবে। পড়িমড়ি দৌড়ে ট্রেনে উঠেই টিকিট চেকার আসার আগে মেয়েটি নিজেই তাকে খুঁজে দিল। সপ্রতিভভাবে বলল, আপনি মিসিং ডায়েরি নেন? আসলে আমার পার্সটা হারিয়ে গেছে, আর টিকিটটাও ওখানেই ছিল। বিপদে পড়া মহিলাকে যার পণ্যেই সাহায্য করেছিলেন ওই টিকিট চেকার। দীর্ঘদিন ধরে টিকিট চেকারের পেশায় থাকা সুকোমল বাবুর বিনা টিকিটের যাত্রীদের সম্পর্কে অজস্র অভিজ্ঞতা। টাকা থাকলেও টিকিট কাটে না এমন সংখ্যাটাই বেশি। কেউ টিটির পিছন পিছন ঘোরে, কেউ বা ঠিক সময় বাথরুমে ঢুকে যায়। ধরা পড়লে কেউ বা লোকাল কাউন্সিলের চিঠি নিয়ে আসবে বলে, আবার কেউ বা বলে বাবা ট্রেনে চাকরি করতেন, রেল লাইনেই কাটা পড়েছেন। সব থেকে মজার ঘটনা তিনি শোনালেন প্রায় বছর 20 আগে। বর্ধমান হাওড়া কড লাইনে মাঝপথে আচমকা স্পেশাল চেকিং এর জন্য ট্রেনে ওঠেন। বেশ কিছু বিনা টিকিটের লোক ধরা পড়লো। এরপর একজন মাঝবয়সী লোক এসে বলল, স্যার আমার বউ রেগে মেগে পালাচ্ছিল, কোনো রকমের ট্রেনে উঠে অনেক কষ্টে বুঝিয়েছি, বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, আজকের দিনটা মাফ করে দিন। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকা মহিলাকে দেখিয়ে লোকটি তার সামনে গিয়ে আবার বসলো। বেচারি সমস্যায় আছে, বিশেষ কিছু না বলেই চলে গেছিলেন সুকোমল বাবু। কয়েকটা স্টেশন পর প্ল্যাটফর্মে নেমে সুকোমল বাবু দেখেন ভদ্রমহিলা আসছেন একাই। কৌতূহলী হয়ে জানতে চাইলেন, আপনি একা? মানে সঙ্গে যিনি ছিলেন? ভদ্রমহিলা অবাক, আমার সঙ্গে? আমি তো একাই ছিলাম। সেই টিকিট ছাড়া লোকটা ততক্ষণে ভেবেছে সেদিনের শিক্ষাটা বাকি জীবন খুব কাজে লেগেছিল সুকোমল বাবু। তবে সব টিকিট চেকার যে অমায়িক বা উপকারী তা কিন্তু নয়। অনেকেই যাত্রীদের বিনা কারণেও হয়রান করে, এই সময় এবং অতীত। দাদা ঠাকুর অর্থাৎ শরৎচন্দ্র পণ্ডিত একবার ট্রেনে তার সহযাত্রীদের কাছে শুনলেন, এখানে যিনি টিকিট চেক করতে আসেন তিনি অত্যন্ত বদরাগী এবং মানুষকে মানুষ বলে মনেই করেন না। টিকিট চেকার আসছে খবর পেয়ে দাদা ঠাকুর মেঝেতে বসে পড়েন।
সবাই অবাক। টিকিট চেকার যথারীতি এসেই চোটপাট শুরু করেন। কিছু বলার সুযোগ না দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন দাদা ঠাকুরকে। তাতেও কাজ হচ্ছে না দেখে পুলিশ ডেকে নিয়ে এসে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেন। পুলিশ এলে দাদা ঠাকুর উঠে দাঁড়ান এবং নিজের সঙ্গে রাখা টিকিটটা বের করেন। টিকিট চেকার সবার সামনে অপমানিত হয়ে ক্ষমা চান। এরপর থেকে তার আচরণ অনেক বদলে গেছিল। টিকিট চেকাররা নিত্যযাত্রীদের বাৎসরিক পিকনিকেও অংশগ্রহণ করে, নানান বিষয়ে পরামর্শ নেন, মাস্টার থেকে ডাক্তার, বিভিন্ন নিত্যযাত্রীর কাছে। কারো ভাইজির সঙ্গে টিকিট চেকার সাহেবের বিয়ের কথাও হয়ে যায় ট্রেনের মধ্যেই। এরকমই এক আসরে টিকিট চেকারের মুখ থেকে শোনা গল্প। টিকিট ছাড়া একটি মেয়েকে হাতে নাতে ধরে অপমান করার পরও মেয়েটি জানায় সে সঙ্গে টাকা আনেনি, দিতে পারবে না। মহিলা পুলিশ ডেকে পরের জংশন স্টেশনে নামিয়ে দেবেন ঠিক করেছিলেন টিটি। অপেক্ষা বেশিক্ষণ করতে হয়নি। চলন্ত ট্রেন থেকে মেয়েটি ঝাঁপ দিয়েছিল। পরে জেনেছিলাম পড়াশুনো ছাড়িয়ে বাড়ি থেকে বিয়ের ঠিক করছিল। একা একা কোথাও যাচ্ছিল হয়তো, হয়তো কোনো বন্ধু, হয়তো বা কারো কাছে, হয়তো বা ফিরেও আসতো ঠিক। এভাবে আপনারা নিজেরাও জীবনের প্রতিটা পর্যায়ে যদি চোখ কান খোলা রাখেন, নিজেরা ঘুরে বেড়ান, দেখবেন ট্রেনের বিভিন্ন অংশে, প্রতিটা কামরায়, প্রতিটা স্টেশনে অনেক না বলা গল্প আছে। এই পৃথিবী আসলে গল্পের। প্রতিটা গাছ, প্রতিটা ভেঙে পড়া গাছ, প্রতিটা ঝড়, ঝড়ের পরে নতুন করে স্বপ্ন দেখা, ঝড়ের পরে আবার নতুন সকাল আসার পর পরদিন ঘুরে দাঁড়ানোর কথা, এই সবটাই আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। এগুলো গল্পের বাইরে নয়। আর আমরা জানি ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান দ্য ফিকশন। সুতরাং সত্যি যা হচ্ছে, সত্যি যা ঘটছে, তার থেকে বড় গল্প আর কিছু হয় না। আপনারা আমার সঙ্গে ছিলেন অনেকেই, অনেকে শুনেছেন, মাঝে মাঝে এসেছেন গেছেন, পুরোটা শুনেছেন কেউ কেউ। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি আপনাদের কোনো মতামত, কোনো অংশ বা কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন, কোনো আলোচনা থাকে, তাহলে বলতে পারেন, বা বাকি শেষ সময়টুকু সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। দুটি গল্প গল্প বা দুটি রম্য রচনা বলা ভালো, পাঠ করলাম। কিছু সত্যি ঘটনার, কিছু পূর্ববর্তী পৃথিবীতে ঘটে যাওয়া ঘটনা, কিছু সংগ্রহের ঘটনা, এগুলো আপনাদের সাথে ভাগ করে দিলাম। আপনাদের যদি কিছু বলার থাকে কারো, আপনারা যদি নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে চান, বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে এখানে যদি করেন, তাহলে সেটা আড্ডাকে এগিয়ে নিয়ে যাবে। তারপর আমরা আস্তে আস্তে আজকের মতন এখানে আলোচনাকে শেষ করব। কারণ গল্প বলা, গল্প শোনা আমাদের প্রাচীন ঐতিহ্য। স্টোরি টেলিং আমাদের বেদ যে শ্রুতি হয়েছিল সেটাই শুনে শুনে। আমরা জানি যে আমাদের পাঠ্যপুস্তক এবং লিখে পড়ার অনেক আগে থেকে পৃথিবীতে চলেছে আমাদের শুনে শুনে মনে রাখার ইতিহাস। সেখান থেকে দাঁড়িয়ে আপনারা নিজেরাও গল্প শুনুন, গল্প পড়ুন, নতুন নতুন লেখা পড়ুন। সব থেকে বিভৎসতার কথা, এই বিভৎস ভাবে যে আর্থিক অনটনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে কলেজ স্ট্রিটের বই পড়া বিপর্যস্ত, পৃথিবীর অন্যান্য জায়গার যে শিল্প মাধ্যম, যে লেখা, যে পড়া, যে বিনোদন, সবকিছুই বিপর্যস্ত। কালকের ঝড় এসে কলেজ স্ট্রিটকে একদম ধূলিসাৎ করে দিয়েছে। ছোট ছোট অনেক বইয়ের দোকান একেবারে বিধ্বস্ত, তাদের বইয়ের ওপর থেকে জল পড়েছে, ঝড় এসে এলোমেলো করেছে। রাস্তার মধ্যে, জলের মধ্যে বই লুটিয়ে পড়েছে। প্রচুর মানুষ, পুস্তকজীবী, পুস্তক বিক্রেতা, প্রকাশক, মুদ্রণ শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব, বই পুস্তক বিক্রি করা মানুষ, প্রত্যেকের একটা কঠিন সময় এখন। তাই যেটুকুনি সামর্থ্য থাকে, অন্য সবকিছুর মাঝে অন্যান্য ভাবে সাহায্য করার পাশাপাশি নতুন নতুন বই একটু সময় করে আপনারা কিনুন, নতুন নতুন বই পড়ুন। কারণ বইয়ের মতন আর কেউ সবকিছু ফিরিয়ে দেয় না। প্রতিটা পাতায় যেভাবে যে জীবনে পাশে থাকতে পারে, প্রতিটা লেখায় যে সেভাবে এক এক সময় আপনার সহায় হয়ে, আপনার বন্ধু হয়ে পাশে এসে দাঁড়াবে, সেরকম আর কিছু হয় না। আজকের মতন আমাদের যে আড্ডা ছিল, যে গল্প পাঠ ছিল, সেখানে দাঁড়িয়ে আমার ভীষণ একটা ভালো অভিজ্ঞতা হলো আপনাদের সঙ্গে। আগামী দিনে আশা করি আবার আসতে পারবো, এবং অন্যান্য বন্ধু বান্ধব এই গল্প বলার প্রচলন যে এটাকে আরো ছড়িয়ে নিয়ে যাবেন। গানের মতন, বাদ্যযন্ত্রের মতন, মানুষের সাথে মানুষের যোগাযোগের মধ্যে যে চেন অফ স্টোরিজ তৈরি হয়, যেভাবে আড্ডা জমে ওঠে, যেভাবে দুলতে দুলতে ট্রেনের কামরা আড্ডা বয়ে নিয়ে যায়, যেভাবে রকের আড্ডা এখন বিলুপ্ত প্রায়, অন্তত ফেসবুকের আড্ডা বেঁচে আছে তর্কে ঝগড়ায়, তার থেকে আমরা মুখোমুখি আড্ডা দিই। আমরা প্রত্যেকে একটু করে কথা বলি, প্রত্যেকে নিজেদের সুখ দুঃখকে ভাগ করে নিই। শব্দের মতন আর কিছু হয় না, শব্দের মতন শক্তিশালী পৃথিবীতে আর কিছু হয় না। পৃথিবীতে আমরা শব্দের চর্চা করি আরো বেশি করে। আমাদের
প্রত্যেকের মধ্যে ভিতরে থাকা না বলতে পারা কথাগুলো সবার সাথে ভাগ করে নিই, তাহলেই দেখতে পাবো আমাদের অনেকের কথা আসলে এক, আমাদের সমষ্টি এক। আমাদের প্রত্যেককারের ভিতরকার থেকে যাওয়া কথাগুলো যখন একসাথে বলতে শুরু করব, অনেক বড়, অনেক জোরালো হয়ে তা শুনতে পাওয়া যাবে। সঙ্গে থাকবেন বন্ধুরা, ভালো সময় কাটুক, আগামী দিন সুন্দর হোক, এই ঝড় কেটে যাক, এই ক্রান্তিকাল কেটে যাক, ঝলমলে রোদ উঠবে, আমরা ভালো থাকবো। পৃথিবীর জন্য, আপনাদের জন্য, সবার জন্য অনেকখানি শুভেচ্ছা রইল। ধন্যবাদ।